সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং সুস্থতার সাথে তোমরা তোমাদের পড়াশোনায় তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আহ বর্তমান সময়ে যে ভাইরাল ফ্লু হচ্ছে, যে ভাইরাল জ্বর, এটা থেকে তোমরা সবাই সাবধান থাকবা। হ্যাঁ। একটু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবা। অন্যান্য যে বিষয়াদি আছে এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবা। তো আমরা আহ, আমাদের যে আহ প্রায় অ্যাডমিশন, আমাদের যে ফ্রি কোর্স চলছে তোমাদের সাথে প্রত্যেকদিন, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাস, তারই মানে ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে তোমাদের সাথে আমার সাধারণ জ্ঞান অংশের ক্লাস। এবং আজকে আমরা বিইউপির প্রশ্ন বিশ্লেষণ করবো এবং বিইউপির একটা শর্টকাট সাজেশন এফএডা বলেছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো তোমরাও আমার সাথেই থাকবে, আমার সাথে তোমরাও আলোচনা অংশগ্রহণ করবে এবং আশা করছি যে তোমাদের অংশগ্রহণের মাধ্যমে পুরো ক্লাসটা প্রাণবন্ত হবে। তো তোমাদের জন্য আমরা শুরু করছি আর কি আমাদের প্রশ্ন বিশ্লেষণ, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি 2024-25 এফএ ডাবলস, মানে এফএ ডাবলস ইউনিটের যে প্রশ্ন সেটি আমরা সমাধান করব। আমরা জানি যে বিইউপির প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন ইংরেজিতে হয় এবং সেটি আমাদের অনেকের কাছে খুব ভয়ের কারণ। হ্যাঁ, যে বিইউপির সাধারণ জ্ঞান প্রশ্ন ইংরেজিতে হয়, তাহলে ইংরেজি প্রশ্নের আমরা উত্তর করতে পারবো কিনা, বা ইংরেজি প্রশ্ন আদৌ উত্তর করার অবস্থায় আছে কিনা, মানে কি অবস্থা। আমরা তো ভাই ইংরেজি বুঝি না, আমি তো ইংরেজিতে দুর্বল। তাদের জন্য বলছি যে আসলে এই এই যে ইংরেজি যে প্রশ্নটা হয়, এটা আসলে উত্তর করা খুব বেশি বা বোঝা খুব বেশি কঠিন ব্যাপার না। হ্যাঁ, এটা খুব সহজেই বোঝা যায়। তাহলে আমরা কিভাবে এটাকে একটু ইয়ে করবো, লক্ষ্য করো। লক্ষ্য করো যে আমরা প্রথম যে প্রশ্নটা একটু পড়ি। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ডিড এস্টাবলিশ দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ? বলছে অ্যামেন্ডমেন্ট হচ্ছে কি, অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধনী। অ্যামেন্ডমেন্ট কি? অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধনী। তাহলে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধনী। বলছে কোন সংশোধনী? সংবিধানের, সংবিধানের কোন সংশোধনী কি করছে? এস্টাবলিশ দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ, পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি পদ্ধতি, সংসদীয় পদ্ধতি সূচনা করেছে। ঠিক আছে, কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি শুরু হয়? এখন আমরা জানি যে 12তম যে সংশোধনী, এই 12তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের, সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে এই কি শুরু হয়? আমাদের কনস্টিটিউশন, সংসদীয় কনস্টিটিউশনে প্রবেশ করে। তাহলে সংবিধান থেকে আসা প্রশ্ন, হ্যাঁ, এটা মোটা দাগে সংবিধান টপিক কভার করে, সংবিধান থেকে আসা প্রশ্ন এবং সংবিধানের সংশোধনী গুলো থেকে আসা প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা আইকিউ ধরনের প্রশ্ন, অনেকে এটাকে ম্যাথের কোশ্চেন বলতে চান। এটা আসলে ম্যাথের কোশ্চেন না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল, মানে মূলত আইকিউ তোমাদের কেমন বা কি সেগুলা একটু বোঝানোর চেষ্টা করা হয়, মানে বোঝার চেষ্টা করা হয় এই ধরনের প্রশ্নের মধ্য দিয়ে। বলছে ইফ দ্য মান্থলি স্যালারি অফ এন এমপ্লয়ি, একজন চাকরিজীবীর মাসিক বেতন হ্যাজ বিকাম 9,000 টাকা, 9,000 টাকা হয় আফটার এ 50% ইনক্রিজ, 50% বাড়ার পরে। তার মানে আগে যা ছিল তার 50% বাড়ছে। ঠিক আছে, আগে যা ছিল তার 50, 10 টাকা থাকলে 5 টাকা বাড়ছে, মানে আগে যদি তার 10 টাকা বেতন হয়, তাহলে পরে তার বাড়ছে কয় টাকা? 5 টাকা, যেহেতু 50% বলছে। হোয়াট ইজ হিজ প্রিভিয়াস স্যালারি, তার আগের স্যালারি কত ছিল? তাইলে মানে তার 9,000 টাকা হইছে কি 50% ইনক্রিজের পরে। 9,000 টাকা হয়েছে কি 50% ইনক্রিজের পরে। আমরা 3,000 টাকার 50% আমরা জানি কত? 1,500 টাকা। 5,500 টাকার 50% আমরা জানি 2,750 টাকা। 4,500 টাকার 50% আমরা জানি 2,250 টাকা। ঠিক আছে, আর 6,000 টাকার 50% আমরা জানি 3,000 টাকা। তাহলে এই প্রত্যেকটা 50% আমরা যোগ করি। এটা যোগ করলে হয় 4,500 টাকা, এটা যোগ করলে আর যাই হোক 9,000 টাকা হয় না, 2,750, 5,500, এটা কত হয়? 8,250 টাকার মতো হয়। 4,500, 2,250, এটাও হয় কত? 6,750 টাকা। আর 6,000, 3,000 যোগ করলে হয় 9,000। তাইলে কত হইছে? 9,000 টাকা হইছিল, তাই না?
9,000 টাকা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। তাহলে 9,000 টাকা যদি হয় 50%-এর পর, তাহলে আগে বেতন ছিল 6,000 টাকা, 50% বাড়ছে, বাইরা হয়েছে দুইটা মিল্লা কত, 9,000 টাকা। ঠিক আছে, তো এটাই তো জানতে চাইছে। তাহলে সঠিক উত্তর হইতেছে এটা। অনেকে এটারে বলে ম্যাথ, আসলে এটা ভাই ম্যাথ না। ঠিক আছে, তোমরা যে ম্যাথ নিয়ে টেনশন করো, আবার ইংরেজি প্রশ্ন নিয়ে টেনশন করো, বিষয়টা হচ্ছে ঘটনাটা এরকম না, বুঝছো? এটা একটা সহজ জিনিস। কি জিনিস? সহজ জিনিস, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হইতেছে একটা সাম্প্রতিক প্রশ্ন, এটা হচ্ছে একটা রিসেন্ট কোশ্চেন, আর ইসিএনটি, রিসেন্ট। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে একটা রিসেন্ট প্রশ্ন, বলছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, দ্য কারেন্ট পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন রেট ইন বাংলাদেশ। জানতে চাইছে, ঠিক আছে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এই এই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর সংক্ষেপে বলে বিবিএস। এদের কাজই হইতেছে নানা ধরনের জরিপ চালানো, বুঝছো? মানে কার কি অবস্থা, কে কি খায়, কেমনে খায়, কৃষির জরিপ, এই জরিপ সেই জরিপ, সংখ্যা, জনশুমারি, তারপরে এই যে তোমার অর্থনৈতিক সমীক্ষা, এগুলা সব জরিপ চালায় বিবিএস। এই বিবিএস এর জরিপে লাস্ট ইনফ্লেশন রেট কত ছিল? ইনফ্লেশন হচ্ছে কি, মুদ্রাস্ফীতি, তাইলে সর্বশেষ মুদ্রাস্ফীতির রেট কত ছিল সেটা জানতে চাইছে। হ্যাঁ, মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির সর্বশেষ রেট কত ছিল সেটা জানতে চাইছে। আমরা জানি যে 2024-25-এর শুরুতে, মানে যখন এই যে এই মুদ্রাস্ফীতির ভয়াবহতম অবস্থাটা ছিল 10.87, যেহেতু এটা ওই সময়কার রিসেন্ট, হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর অর্থনৈতিক সমীক্ষার সাথে সাথে এটা পরিবর্তন হবে। কি হবে? এটা পরিবর্তন হয়ে যাবে, 10.87% ওই সময় ছিল। আচ্ছা, এরপর দেখি, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট? কোন দেশ এই যে স্যাটেলাইট পাঠাইছে, ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট, কোন দেশ প্রথম পাঠাইছে? এটাও একটা রিসেন্ট প্রশ্ন, এটাও একটা কি সাম্প্রতিক প্রশ্ন। কি প্রশ্ন? সাম্প্রতিক প্রশ্ন, রিসেন্ট একটা কোশ্চেন হচ্ছে এটা, ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট। তো ভাইরা আমার, তোমরা দেখি এটার উত্তর দিতে পারছো কিনা। ঠিক আছে, বলতে হবে কোন দেশ পাঠাইছে ইন অরবিট কমার্শিয়াল, হ্যাঁ, এআই, হ্যাঁ, হাইপার স্যাটেলাইট। দেখি, আরে, তো আসেই না ঠিক মতো। হ্যাঁ, বলো কারা। এই ইয়েতে যারা আছো জুমে, জুমের মধ্যে থেকে কেউ বলতে পারবে নাকি তোমরা ঘুমে আছো জুমে? হ্যাঁ, আহ বলছে যে আকাশ দাস আজি বলছে, আদাব ভাই, আমি আগে আপনাদের স্টুডেন্ট ছিলাম, বর্তমানে সাবি প্রো, মাশাল্লাহ। লাইভটা দেখে ঢুকে পড়লাম, থ্যাংক ইউ আকাশ দাস। আহ ওকে। ঠিক আছে, তো তাইলে তোমরা বলো যে এই যে ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট, ভাই এটা খুব সহজ জিনিস। এরকম একটা কিম্বুত কিমাকার কাজ করতে পারে এর মধ্যে জাস্ট একটা দেশ, সেটা হইতেছে ইয়া চায়না, বুঝছো? চাইনিজরা এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট পাঠাইছে, পৃথিবীর প্রথম দেশ হিসাবে ইন অরবিট এআই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট পাঠাইছে চায়না। কে পাঠাইছে? চায়না পাঠাইছে, ওকে। রিসেন্ট থেকে আসা প্রশ্ন ছিল, হুইচ ইজ কল্ড দ্য হোয়াইট গোল্ড অফ বাংলাদেশ? বাংলাদেশের সাদা স্বর্ণ কোনটাকে বলা হয়? সাদা সোনা কোনটা? সাদা সোনা হচ্ছে ফ্রেশ ওয়াটার প্রন। ফ্রেশ ওয়াটার প্রন হচ্ছে বাংলাদেশের, মানে তার মানে মিঠা পানির চিংড়ি, মিষ্টি পানির চিংড়ি, ঠিক আছে? এই চিংড়ি হচ্ছে হোয়াইট গোল্ড। ঠিক আছে, বাংলাদেশের হোয়াইট গোল্ড। এবং বাংলাদেশের যে বৃহত্তর খুলনা বা বাগেরহাট এলাকায় এটা হয়, এই জন্য ওইটারে বলে কি, ওটা বলে বাংলাদেশের কুয়েত সিটি। কি বলে? বাংলাদেশের কুয়েত সিটিও বলা হয় ওই অঞ্চলকে, ঠিক আছে? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় ওই অঞ্চলকে, ভাবো। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার প্রন হচ্ছে কি, হোয়াইট গোল্ড অফ বাংলাদেশ। পরের প্রশ্ন দেখি, এই 2024-25 সালের ন্যাশনাল বাজেট জানতে চাইছে। এটাও একটা সাম্প্রতিক রিসেন্ট ইকোনমি থেকে আসা প্রশ্ন, রিসেন্ট ইকোনমি।
থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। বলো যে 2024-25 সালে বাংলাদেশের মোট বাজেট কত ছিল? আল্লাহ, বলো যে 2024-25 সালে বাংলাদেশের মোট বাজেট কত ছিল? আহমেদ জুবেল, বলো। আকরাম হুসাইন, মাইশা মনি, বলো বলো বলো। 2024-25 সালে বাংলাদেশের ন্যাশনাল বাজেট, হ্যাঁ, কত ছিল? খুব ইজি, একদম ফুল প্রশ্ন দিয়ে দিছে, মানে ফুল অ্যামাউন্ট দিয়ে দিছে, হ্যাঁ, সহজ। বাজেট কত ছিল? আমরা জানি ছিল হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 7,97,000 কোটি। 7,97,000 কোটি টাকা ছিল 2024-25-এর মোট বাজেট। 7,97,000 কোটি টাকা ছিল 2024-25-এর মোট বাজেট। তারপরে দা ক্যাম্প ডেভিড, খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। পৃথিবীর যত চুক্তি আছে চুক্তিগুলো থেকে আসা প্রশ্ন। এই চুক্তির মধ্যে ক্যাম্প ডেভিড হচ্ছে একটা বিরোধ নিষ্পত্তি বিষয়ক চুক্তি। এই ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুইটা দেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল সেটা জানতে চাইতেছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে আরব ইসরায়েল যুদ্ধ চলছিল, আরব ইসরায়েল ওয়ার। হ্যাঁ, এর মধ্যে আরব ইসরায়েল যুদ্ধ ছিল চারটা, ফোর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যা বলছিলাম, দুঃখিত ভাইরা, তো যা বলছিলাম, মোট চারটা আরব ইসরায়েল যুদ্ধ। হ্যাঁ, মোট চারটা আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948, 1956, হ্যাঁ, 1967, 1973। এখন এই যে চারটা আরব ইসরায়েল যুদ্ধ, এই আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েল কি করে, মিশরের অনেকখানি ভূমি দখল করে নেয়। বিশেষ করে সুয়েজ খাল দখল করে নেয়। হ্যাঁ, তারপরে সিনাই উপত্যকা দখল করে নেয়। এইগুলা মিশর কি করে, ফেরত নিতে চায় ইসরায়েলের কাছ থেকে। তখন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের মেনাহিম বেগিন, এই দুজনের মধ্যে একটা চুক্তি হয়। আর চুক্তির মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। কে করেন? মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। মার্কিন প্রেসিডেন্টের শীতকালীন অবকাশ যাপন কেন্দ্রের নাম হচ্ছে ক্যাম্প ডেভিড। তখন এই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত এই ক্যাম্প ডেভিডে, হ্যাঁ, এই চুক্তিটা হয়। তার মধ্যে হয়, আমি আবার বলছি, মিশরের পক্ষ থেকে ছিলেন আনোয়ার সাদাত, ইসরায়েলের পক্ষ থেকে ছিলেন মেনাহিম বেগিন, এবং মধ্যস্থতা করেছিলেন জিমি কার্টার। ঠিক আছে? তাহলে এই ইসরায়েল আর ইজিপ্টের মধ্যে, হ্যাঁ, ইসরায়েল আর ইজিপ্টের মধ্যে এই চুক্তিটা হয়। এবং এর মধ্যে ইজিপ্ট বা মিশর, হ্যাঁ, তার মানে আমরা জানি যে মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলে, আর ইজিপ্টকে ইংরেজিতে মিশর বলে, নাকি? মানে বাংলায় মিশর বলে, ওই একই কথা। তো তাহলে এই ইজিপ্ট কি করে, প্রথম আরব দেশ হিসাবে, ঠিক আছে, ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর বিনিময়ে ইসরায়েল কি করে, মিশরকে তার সিনাই উপত্যকা, সুয়েজ খাল, হ্যাঁ, এটা এটা বিশেষ করে সিনাই উপত্যকাটা ফেরত দিয়ে দেয়। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই। হাউ মেনি টুজ আর দেয়ার ইন বিটুইন 1 to 100? একের থেকে 100-র মধ্যে কয়টা দুই আছে, এটা আমরা জানতে চেয়েছে। এইটা একটা, আরেকটা, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে আরেকটা তোমার আইকিউ কোশ্চেন। বলো দেখি কে এটা দ্রুত সমাধান করতে পারবা। এই জুমের লোকজন বলেছে 20টা। হ্যাঁ, রাফি রাইসুল বলেছে 20টা। এই রাফি রাইসুল, ব্যাখ্যা দাও দেখি যে এটা 20টা কিভাবে হয়। হ্যাঁ, রাফি রাইসুল, একটু ব্যাখ্যা দাও যে কিভাবে এটা 20টা হয়, কোথায় তুমি? ছেলেটা আজ টু আনমিউট, হ্যাঁ, বলো রাফি। জি স্যার। প্রথমে বলো দুই, আমাকে। হ্যাঁ, বারো, 2, বাইশ। 12, 22, 22-এ দুইটা আছে। হ্যাঁ, বলো। তারপর 32, 32, 42, 42, 52, 62, 73।
82, হ্যাঁ 92 হ্যাঁ আর হ্যাঁ। এগুলাই। একটা বাদ গেছে স্যার, এই 20 নাম্বারটা বাদ গেছে, 20। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কটা হয়? কয়টা হয়? হ্যাঁ, বলো। কয়টা হয়? 19টা হয়। 20 থেকে 29 পর্যন্ত 10টা। ঠিক আছে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। ঠিক আছে, এই পর্যন্ত হয় কয়টা? 10টা। এরপরে দেখো, 2, 12, হ্যাঁ 22 তো এর মধ্যে আছে, কাজে 32, 42, 52, 62, 72, 82, 92 বলেছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এর মধ্যে 19টা থাকে। কয়টা থাকে? 19টা থাকে। তাইলে তুমি 20টা কই পাইলে? এবার গুণে দাও আমারে। তুমি যে বললে 20, গুণে দাও। গুণে বের করে দিতে হবে আমাকে 20টা। বললে কেন? আর একটা 2 কম কেন? সেটা জবাব দাও। দেখি আমাদের ফেসবুকের লোকজন কি বলে। হ্যাঁ, এই যে এই যে এই যে দেখছো, দেখছো, আসছে এবার সজীব। ঠিক আছে, বলছে স্যার 22-এ 2, 2টা হবে না? জি ভাইয়া, 2টা হবে। এই জন্য এটা সঠিক উত্তর কত হবে? 20ই হবে। ঠিক আছে, কারণ 22-এ 2 আছে কয়টা? 22-এ 2 আছে কয়টা? 2টা আছে। এই জিনিসটাই হচ্ছে আইকিউ এর ব্যাপার। আমরা এই জিনিসটাই মূলত বারবার ভুল করেছি, ভুল করি। ঠিক আছে, আমাদের সময়ে জাহাঙ্গীরনগরে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, এবং এইটার মূল সমস্যাটা হয় যে আমরা তাড়াহুড়ায় এই প্রশ্নগুলো ভুল করে ফেলি। হ্যাঁ, আমাদের, আমরা মানে সুস্থ মাথায় আমরা এগুলা কি করতে পারি না, চিন্তা করতে পারি না। সুস্থ মাথায় তখন এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি না। তাহলে যেহেতু 22-এ কয়টা? 2টা 2 আছে, এই জন্য এখানে 20ই হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এই যে আইকিউ আর কি। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। হুইচ এশিয়ান কান্ট্রি, সংস্থা থেকে আসা প্রশ্ন, ইজ এ মেম্বার অফ G7, গ্রুপ অফ 7, উন্নয়ন মানে উন্নত 7টা দেশ। এই 7টা দেশকে বলা হয় গ্রুপ অফ 7 বা G7। ঠিক আছে, বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন জিজ্ঞেস করেছে কোনটা এই G7 এর মেম্বার। আমরা জানি গ্রুপ অফ 7, এটা মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে জুজুফ্রা, জাইকা। ঠিক আছে, তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা। তাইলে এখানে তাইওয়ান নাই, সিঙ্গাপুর নাই, দক্ষিণ কোরিয়া নাই, জাপান আছে। তাইলে সঠিক উত্তর হইতেছে জাপান। সংস্থাতে আসা প্রশ্ন, খুবই ইজি বিষয়। পরের প্রশ্নে চলে যাই। হোয়ার উইল দ্য মেমোরিয়াল ফর দ্য জুলাই আপরাইজিং বি ডেভেলপ? হ্যাঁ, কোন জায়গায় এই যে জুলাই স্মৃতি জাদুঘর হইতেছে, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হচ্ছে কোথায়? এটা জানতে চেয়েছে। বঙ্গভবন, গণভবন, টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি, সাভার। কোন জায়গায় হচ্ছে? আমরা জানি এটা হচ্ছে কোথায়, গণভবন হচ্ছে, তাই না? যেখানে আমাদের আপা থাকতেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি গণভবন। এবং সেখানে হচ্ছে রিসেন্ট থেকে আসা একটা প্রশ্ন, রিসেন্ট থেকে আসা একটা প্রশ্ন। পরে চলে যায়, হোয়াট ইজ দ্য থিম অফ জয়নুল আবেদিনস ফেমাস পেইন্টিং মনপুরা? মনপুরার থিম কি ছিল? জয়নুল আবেদিনের ফেমাস পেইন্টিং মনপুরার থিম কি ছিল? আমরা জানি যে 1970 সালে একটা
1970-তে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, একটা বিগ সাইক্লোন হয়, সাইক্লোন। হ্যাঁ, সেই সাইক্লোনে ভোলাতে, হ্যাঁ বিশেষ করে ভোলাতে, সেই সাইক্লোনের একটা বিশাল ক্ষয়ক্ষতি ভোলাতে হয়। ভোলার একটা দ্বীপ আছে, নাম হচ্ছে মনপুরা। ঠিক আছে, এই মনপুরাতেও এই ডিভাস্টেটিং সাইক্লোনের একটা ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখা যায়। এই ঘূর্ণিঝড়ের নাম ছিল ঘূর্ণিঝড় গোর্কি। 1970 সালে যে সাধারণ নির্বাচন হয়, সেই সেই নির্বাচনের উপরেও এই ঘূর্ণিঝড়ের একটা বড় প্রভাব ছিল। এই ঘূর্ণিঝড়ের একটা বড় প্রভাব কিন্তু ছিল, হ্যাঁ, ওই সাইক্লোনের উপরেও। তাহলে মানে সাইক্লোনের একটা বড় প্রভাব ছিল ওই নির্বাচনের উপরে। তো কথা হচ্ছে যে এই যে 1970 যে ডিভাস্টেটিং সাইক্লোন, এই সাইক্লোন নিয়ে মন পুরা এঁকেছেন জয়নুল আবেদিন। সেখানে জয়নুল আবেদিন দেখিয়েছেন যে এই সাইক্লোনে যে মা, শিশু, যে পশু পাখির ক্ষয়ক্ষতি, যে ঘর বাড়ি ভেঙে গেছে, ওয়াশ ডাওয়ে, এগুলো তিনি এঁকেছেন কালি মানে তুলির আঁচড়ে তিনি এগুলা এঁকেছেন। কাজেই এগুলা হচ্ছে মনপুরার যে সিরিজটা, সেটা হচ্ছে 1970 সালের ডিভাস্টেটিং সাইক্লোন নিয়ে আঁকা ছবি। তারপরে হুইচ কান্ট্রি ওন দ্য হাইয়েস্ট নাম্বার অফ মেডেলস ইন দ্য প্যারিস 2024 অলিম্পিক? 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়েছে, সেইখানে সবচেয়ে বেশি মেডেল পাইছে, 2024 অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল পাইছে কোন দেশ? বলো বলো। আল্লাহ, জিজ্ঞেস করেছে যে কোন দেশ, হ্যাঁ, কোন দেশ সবচেয়ে বেশি 2024-এ, হ্যাঁ, অলিম্পিকে মেডেল পাইছে, কোন দেশ সবচেয়ে বেশি? দেখো, মেডেলের হিসাব দুই ভাগে হয়। এটা হচ্ছে গোল্ড মেডেল, হ্যাঁ, গোল্ড, সিলভার আর ব্রোঞ্জ, হ্যাঁ, তিনটা। চায়নাও গোল্ড পাইছে 40টা, আর ইউএসএও গোল্ড পাইছে কয়টা? 40টা। দুজনই 40 40টা করে পাইছে। তবে ইউএসএ, ইউএসএ হচ্ছে সবচেয়ে বেশি মেডেল পাইছে, মানে সিলভার ব্রোঞ্জ মিলায়ে ইউএসএ মেডেল পাইছে কয়টা? ইউএসএ মেডেল পাইছে 126টা, যেটা চায়নার চেয়ে অনেক বেশি। ঠিক আছে, তাইলে ইউএসএ হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, ইউএসএ হচ্ছে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা দেখি, খেলাধুলা থেকে, স্পোর্টস থেকে আসা প্রশ্ন, স্পোর্টস এর রিসেন্ট স্পোর্টস থেকে আসা প্রশ্ন। আচ্ছা, আমি একটু বসে নিচ্ছি মাঝে মাঝে, হ্যাঁ, তোমরা আশা করি যে মানে মন খারাপ করবো না বিষয়টা। ট্রাইবাল কমিউনিটি হাজং আর ফ্রম হুইচ এরিয়াস? হ্যাঁ, এই যে হাজং যে ট্রাইবাল কমিউনিটি আছে, হাজং যে ট্রাইবাল কমিউনিটি আছে, তার মানে হাজং উপজাতি কোন এলাকা থেকে আসছে? লার্জেস্ট সিলেট, বৃহত্তর সিলেটতে, লার্জেস্ট ময়মনসিং, রাজশাহী, রংপুর, কোন জায়গাতে আসছে হাজং? 2000 মানে যখন কোক স্টুডিওর প্রথম সিজনটা আসে, তখন সেই সিজনে অনিমেষ রয় বলে একটা ছেলে গেয়েছিল নাচেক নাচেক নামে একটা গান। আমি জানি না তোমরা শুনেছো কিনা। এই নাচেক নাচেক হচ্ছে হাজং কমিউনিটির ভাষা। ঠিক আছে, তো এই যে অনিমেষ রয় যে গিয়েছিল, সে হচ্ছে হাজং কমিউনিটির, এবং সে বাস করে লার্জেস্ট ময়মনসিং এ। ঠিক আছে, তাই লার্জেস্ট, বৃহত্তর ময়মনসিং এলাকায় এই হাজং কমিউনিটি, এটা কে, এটা বেশি দেখা যায়, তাই না? হাজংদের বেশি দেখা যায় কোন জায়গায় তাইলে? হাজংদের, দেখি তোমরা কি সব উত্তর দিতেছো। লার্জেস্ট সিলেটে তোমরা উত্তর দিছো? না না, লার্জেস্ট ময়মনসিং হবে ভাই, লার্জেস্ট ময়মনসিং হবে। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ?
বলছে যে এই যে ধারা, এই ধারার পরের নাম্বারটা কত। আমরা যদি ধারাটা একটু মন দিয়া দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা আইকিউ এর কোশ্চেন। এবং আমরা দেখব যে এইখানে প্রথমে আছে এক, তারপর আছে এক, এরপর আছে দুই। তাহলে এক যোগ এক সমান সমান দুই, এক যোগ দুই সমান সমান তিন, তিন যোগ দুই সমান সমান পাঁচ। ঠিক আছে, এরপরে তিন যোগ পাঁচ সমান সমান আট, পাঁচ যোগ আট সমান সমান তেরো। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটার আগের মানে আগের যে সংখ্যা, তার সাথে পরের সংখ্যাটা যোগ করে পরের সংখ্যাটা পেয়েছে আর পরবর্তী সংখ্যাটা পেয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আট পাঁচ যোগ করে হচ্ছে তেরো। তাহলে তেরো আর আট যোগ করলে হবে কত, একুশ। তাই না? তাহলে এই যে এখানে আছে একুশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে একুশ। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই। দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2024 ইজ অ্যাওয়ার্ডেড। 2024 সালে নোবেল পুরস্কার কে পাইছে লিটারেচারে, সাহিত্যে? 2024 নোবেল পুরস্কার, পুরস্কার থেকে আসা প্রশ্ন। পুরস্কারগুলোর মধ্যে আবার নোবেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রাখবা। পুরস্কার তো গুরুত্বপূর্ণই, তার মধ্যে আবার নোবেল গুরুত্বপূর্ণ। 2024-এ লিটারেচার অ্যাওয়ার্ড, মানে নোবেল লিটারেচার অ্যাওয়ার্ড কে পাইছে? যে মহিলা পাইছে, হ্যাঁ, সে আবার ভেজিটেরিয়ান নামে একটা উপন্যাস লিখছে। হ্যাঁ, ভেজিটেরিয়ান, বুঝছো? ভেজিটেরিয়ান নামে সে কি করছে, একটা উপন্যাস লিখছে। মহিলার নাম হচ্ছে হ্যান কাং। হ্যাঁ, হ্যান কাং। আচ্ছা, পরের প্রশ্ন। এ হেলিকপ্টার কোম্পানি চার্জেস 85 ফর দ্য ফার্স্ট কিলোমিটার অফ আ ট্রিপ অ্যান্ড $5 এভরি কিলোমিটার আফটার দ্যাট। If the total cost of a trip was $365, how many kilometers were flown? আবারও আইকিউ থেকে আসা একটা প্রশ্ন। দেখো, একটা হেলিকপ্টার কোম্পানি কি করছে, $85 চার্জ করছে ফর দা ফার্স্ট কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার, প্রথম 1 কিলোমিটার যাইতে লাগছে কত টাকা, 85 টাকা। তারপরে এই 85 টাকার পরে প্রত্যেক কিলোমিটারের জন্য 5 টাকা করে। তার মানে দ্বিতীয় কিলোমিটারে 90 টাকা, তৃতীয় কিলোমিটারে 95 টাকা, চতুর্থ কিলোমিটারে 100 টাকা, এরকম করে গেছে। ইফ দ্য টোটাল কস্ট অফ এ ট্রিপ ওয়াজ 365, তাহলে 365 টাকা যদি মোট খরচ হয়, হাউ মেনি কিলোমিটার ওয়াজ ফ্লোন? ভেরি ইজি। এই 365 থেকে প্রথমে 85 বিয়োগ করে দাও, দিলে পাবা 280। এই 280-রে 5 দিয়া ভাগ করো। ঠিক আছে, করলে 5 পাঁচা 25, 8 থাকে 30। হ্যাঁ, তাইলে 5 ছক 30। তাইলে 56 কিলোমিটার গেছে হচ্ছে 5 টাকা করে। আর এই 85-তে গেছে 1 কিলোমিটার। তাইলে 1 যোগ 56 মোট হয় কত, 57 কিলোমিটার। তাইলে মোট 57 কিলোমিটার হচ্ছে সঠিক উত্তর। ও ভাই জানেরা, বুঝতে পেরেছো? মানে প্রথম 1 কিলোমিটার গেছে 85 টাকা দিয়া। ঠিক আছে, আর পরে প্রত্যেক কিলোমিটারের জন্য 5 টাকা করে। ঠিক আছে, তাইলে এই যে হেলিকপ্টারে করে যে গেল, প্রথম কিলোমিটার কি, প্রথম কিলোমিটার 85 টাকা, পরের কিলোমিটার গুলো 5 টাকা। 5 টাকা মানে ডলার আর কি, নট টাকা। ডলার। হ্যাঁ, ওকে, মার্কিন ডলার। আচ্ছা, তাইলে মোট কত কিলোমিটার উঠছে? মোট 57 কিলোমিটার উঠছে, কারণ প্রথম কিলোমিটার উঠতে লাগছে $85, পরের কিলোমিটার গুলো উঠতে লাগছে $5 করে, $5 ইচ। ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। হুম, বলছে কয়টা ট্রায়াঙ্গেল আছে এই ডায়াগ্রামে, মোট কয়টা ট্রায়াঙ্গেল আছে? এই দুষ্টু ছেলেরা, বলো তোমরা। এই জুমে, এই যে যে মেধাবী ছেলেটি আছে, বলো কয়টা ট্রায়াঙ্গেল এখানে আছে। বলো। এই গেল এক। আচ্ছা, পুরাটা একটা। হ্যাঁ, দুটো। ঠিক আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, তারপরে 11টা, তারপরে কয়টা? আবার গুনবো? পুরাটা মিলে একটা। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে দুটো। ঠিক আছে, এরপরে এই তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
8টা, 9টা, 10টা, 11টা। আমি তো 11টা পাচ্ছি, তোমরা কে কয়টা পাও কও? এই জুমের ছেলে মেয়েরা বলো, কয়টা আছে? আমার ফেসবুক বাসীরা কয়টা পায়? 13টা। বলো। একজন বলছে 13 হবে মেবি। ঠিক আছে। এই রাফি রাইসুল, বলো, ব্যাখ্যা দাও। আর আমি তো 10টা পাচ্ছি। তুমি কয়টা পাচ্ছ? 10টা। আমার চেয়ে একটা কম পাচ্ছ নাকি? জি স্যার। কেন? আমি তো তোমাকে দেখাই দিলাম আর কি। ঠিক আছে, 11টা পর্যন্ত। জি স্যার, তারপরে তো আর পাচ্ছি না। না না না, ঠিক করে বলো। আর দুটো কোথায় আছে? এই দেখো এইখানে আছে আরেকটা, দেখেছো? এই যে এইটা হচ্ছে আরেকটা, দেখেছো না? এই যে আমি দেখাই, এই যে, দেখেছো? 12টা হইলো, তাহলে 13 নম্বরটা কোথায়? আর এই যে এইখানে আরেকটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, রাফি রাইসুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফেসবুক বাসী ভালো। ও বাবা, তুহিন বলছে 12টা। না ভাই, 13টা পাওয়া গেছে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে। তাহলে এইগুলা হচ্ছে কি আমাদের আইকিউ এর কোশ্চেন, ঠিক আছে? এভাবে কিছু কোশ্চেন হয় তোমরা পরীক্ষার মধ্যে পেলে, যদি একান্তই দেখো যে তোমরা অন্যগুলার উত্তর করে ফেলছো আর এটার এটার উত্তর শেষে করবা, ঠিক আছে? এগুলা সময় অনেক ক্ষেপণ করে, হ্যাঁ। কাজে যত কম সময় ক্ষেপণ করে করা যায় সেভাবে চেষ্টা করবো। হোয়েন ডিড বাংলাদেশ গেট মেম্বারশিপ অফ ওআইসি? বাংলাদেশ কবে ওআইসি মেম্বারশিপ পায়? বিভিন্ন সংস্থায় বাংলাদেশ, হ্যাঁ, বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, অর্গানাইজেশন আর কি, বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন অর্গানাইজেশনে বাংলাদেশ, অর্গানাইজেশন, ঠিক আছে। ওআইসির সদস্যপদ বাংলাদেশ কবে পায়? আচ্ছা, এটা একদম ইজি প্রশ্ন একটা, হ্যাঁ, এবং খুব বেশি এই তথ্য আসে। হ্যাঁ। আল্লাহ, বলো। হ্যাঁ, 1974 সালে পাই, এটা তো আমরা সবাই জানি ভাই। 1974 সালে পাই, আমরা তো জানি। দুঃখিত। এখন তোমরা বলো যে 1974-এর কত তারিখ? আহ, আচ্ছা। দেখো, এখানে এখানে অপশন আছে, দেখো: ফেব্রুয়ারি 1974, মার্চ 1974, জানুয়ারি 1974, মে 1974। দেখো, বাংলাদেশ 1974 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে, মনে রাখবা, যে সর্বপ্রথম কি হয়, ওআইসির মেম্বার হয়। 1974 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে বাংলাদেশ ওআইসির মেম্বার হয়। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, ফেব্রুয়ারি 1974।
তারপরে হুইচ স্ট্রিট ইজ ফেমাস ফর নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, নিউজ পেপারের জন্য কোন স্ট্রিট খুব বিখ্যাত, কোন রাস্তা নিউজ পেপারের জন্য খুব বিখ্যাত? হ্যাঁ, নিউজ পেপারের জন্য বিখ্যাত স্ট্রিট কোনটা? হুইচ স্ট্রিট বলেছে, হুইচ স্ট্রিট ইজ, হ্যাঁ বলো, তোমরা একটু উত্তর টুত্তর দাও, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, কোন স্ট্রিট নিউজ পেপারের জন্য বিখ্যাত? আমরা জানি যে ফ্লিট স্ট্রিট যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে নিউজ পেপারের জন্য বিখ্যাত, তাই না? ফ্লিট স্ট্রিট হচ্ছে কি নিউজ পেপারের জন্য বিখ্যাত? আচ্ছা, এটা পারে না বলেছে আকরাম। ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, পরের প্রশ্নে যাই। হু ইজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ মেক্সিকো টেকেন আর ওথ অন 1 অক্টোবর 2024? এটা হচ্ছে রিসেন্ট থেকে আসা একটা প্রশ্ন, রিসেন্টের একটা আন্তর্জাতিক ইয়ে। হ্যাঁ, যে কে হচ্ছে মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট? হ্যাঁ, মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট যিনি 1 অক্টোবর 2024, 1 অক্টোবর 2024 যিনি শপথ গ্রহণ করেন, মেক্সিকোর মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে, মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে। হুম। ক্লডিয়া ক্লডিয়া শেইনবাম। ক্লডিয়া শেইনবাম হচ্ছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট আর কি, ঠিক আছে। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম। এগুলো রিসেন্ট এবং নারী জগৎ, ঠিক আছে, মানে নারী বিষয় থেকে সাধারণত প্রশ্ন আসে, ঠিক আছে, সেখান থেকে এসেছে। পরের প্রশ্নে চলে যায়। হাউ মেনি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এলডিসি আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, পৃথিবীতে এলডিসি বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ কয়টা আছে, কয়টা স্বল্পোন্নত দেশ আছে? বর্তমান পৃথিবীতে স্বল্পোন্নত দেশ আছে 45টা, ঠিক আছে। বাংলাদেশ কিন্তু স্বল্পোন্নত দেশের তালিকাতে বের হয়ে গেছে, ঠিক আছে, এখন একটা মধ্যবর্তী অবস্থায় আছে, আলমে বারজাকে ঝুলে আছে আর কি, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখি। হোয়াট ডাজ একনেক স্ট্যান্ড ফর? একনেকের পূর্ণরূপ কি? এখানে দেখো চারটা পূর্ণরূপ দেয়া আছে, তোমরা এগুলা পড়ে একটু বলো দেখি যে কোনটা এক্সিকিউটিভ কমিশন অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক চেম্বার, এক্সিকিউটিভ কনফারেন্স অফ দ্য ন্যাশনাল ইকোনমিক চেম্বার। এই দুটো তো আগেই কাটা। প্রথম দুটো এক্সিকিউটিভ কমিশন অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল না এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল? এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ঠিক আছে, এটাই হচ্ছে কি একনেক। একনেকের পূর্ণরূপ। আচ্ছা, একনেকের প্রধান হন কে জানো? একনেকের প্রধান হন যিনি প্রধানমন্ত্রী থাকেন। একনেকের প্রধান কে হন? একনেকের প্রধান হন যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি। আচ্ছা, পরের প্রশ্ন। উইথ ভিউ টু ইনক্রিজ রিজিওনাল কোঅপারেশন ইন দ্য পাওয়ার সেক্টর, বাংলাদেশ রিসেন্টলি সাইন্ড এ ট্রাইল্যাটারাল পাওয়ার ট্রেড এগ্রিমেন্ট উইথ টু সাউথ এশিয়ান কান্ট্রিজ অন 3 অক্টোবর। এটাও রিসেন্ট থেকে আসা প্রশ্ন, এটাও সম্পূর্ণ কি রিসেন্ট থেকে আসা প্রশ্ন। দুইটা দেশের সাথে বাংলাদেশ কি করছে? একটা ত্রিপক্ষীয় চুক্তি করছে, বাংলাদেশ এবং অন্য দুইটা দেশ। সেই দুইটা দেশ হচ্ছে ইন্ডিয়া এবং নেপাল। বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে 3রা অক্টোবর 2024, ঠিক আছে। ওই সময়কার সাম্প্রতিক প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্ন দেখি। হোয়াট ডু দ্য 5 রিংস অফ দ্য অলিম্পিক ফ্ল্যাগ রিপ্রেজেন্টস? অলিম্পিক ফ্ল্যাগে যে 5টা গোল এরকম আছে, পরস্পর সংযুক্ত যে 5টা বৃত্ত আছে, হ্যাঁ, পরস্পর সংযুক্ত যে 5টা বৃত্ত আছে, এই 5টা বৃত্ত, ঠিক আছে, এই যে এরকম যে পরস্পর সংযুক্ত 5টা বৃত্ত, এই 5টা বৃত্ত আসলে কি মানে প্রকাশ করে? এই 5টা বৃত্ত প্রকাশ করে হচ্ছে 5টা মহাদেশকে, 5টা মহাদেশে বসবাস করা যে মানুষ আছে তাদেরকে যেটা কানেক্টেড করছে, এই 5টা মহাদেশকে হচ্ছে এই 5টা বৃত্ত প্রকাশ করে। আচ্ছা, এরপর আমরা খেলাধুলা থেকে আসা প্রশ্ন চলে যাই পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং সেপারেটস আফ্রিকা ফ্রম ইউরোপ? আফ্রিকাতে ইউরোপকে পৃথক করেছে কোন জিনিসটা এর মধ্যে? মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগর, রেড সি মানে লোহিত সাগর, সুয়েজ ক্যানাল মানে সুয়েজ খাল, আরাবিয়ান সি মানে আরব সাগর। বলতে হবে আফ্রিকা কি ইউরোপ থেকে পৃথক করেছে কোনটা? আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে হচ্ছে এই যে আমাদের জিব্রাল্টার প্রণালী। আর জিব্রাল্টার প্রণালী মানেই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী মানেই কি
ভূমধ্যসাগর, ঠিক আছে। তাইলে ভূমধ্যসাগর হচ্ছে আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে। আমাদের মানচিত্রের ক্লাস করবা ভাইয়ারা, বিষয়টা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। ওকে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্রাজেডি? ঠিক আছে, ট্রাজেডির পিতা, হ্যাঁ, বলা হয় কাকে, কোন নাট্যকারকে? ঠিক আছে, ট্রাজেডির নাটক যেগুলো তার জনক বলা হয় সফোক্লিস, হোমার, থুকিডাইডিস, অ্যাসেনক্লিস। অ্যাসিক্লিস বাবা, বলতে হবে যে ফাদার অফ ট্রাজেডি, ঠিক আছে, ফাদার অফ ট্রাজেডি বলা হয়, হ্যাঁ, কোন নাট্যকারকে? ফাদার অফ ট্রাজেডি বলা হয় কোন নাট্যকারকে? সফোক্লিস, হোমার, থুকিডাইডিস, এসকাইলাস। বলো। সফোক্লিস একজন নাট্যকার এবং দার্শনিক প্রাচীন গ্রিসের। হোমারকে বলা হয় অন্ধকবি, থুকিডাইডিস একজন বিখ্যাত দার্শনিক, আর এসকাইলাস যিনি, তিনি একজন বিখ্যাত নাট্যকার। এবং এসকাইলাসকে বলা হয় ফাদার অফ ট্র্যাজেডি। এসকাইলাসকে কি বলা হয়? ফাদার অফ ট্র্যাজেডি বলা হয়। তারপরে দ্য প্রেসিডেন্ট হেডকোয়ার্টার অফ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেকের হেডকোয়ার্টার, ওপেকের বর্তমান হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ, সেটা জানতে চেয়েছে। অস্ট্রিয়া, জেনেভা, দুবাই, লন্ডন, কোন জায়গায় ওপেকের বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত? একটু দ্রুত তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও ভাইয়েরা। ওপেকের বর্তমান হেডকোয়ার্টার, ওপেকের বর্তমান হেডকোয়ার্টার কোন জায়গায় অবস্থিত? হ্যাঁ, ওপেকের বর্তমান হেডকোয়ার্টার কোন জায়গায় অবস্থিত? অস্ট্রিয়া, জেনেভা, দুবাই, লন্ডন। লন্ডন তো জীবনেও না, দুবাই না, জেনেভা তো না, ঠিক আছে। এটা অস্ট্রিয়া। কোন জায়গায়? অস্ট্রিয়াতে অবস্থিত হচ্ছে এই ওপেক এর সদর দপ্তর। দ্য র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, অফেন কল্ড অ্যাজ দ্য নোবেল প্রাইজ অফ এশিয়া, এশিয়ার নোবেল বলা হয় র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে, ইজ অ্যাওয়ার্ডেড অ্যাজ এ রেকগনিশন অফ artistic excellence না, technological advancement and innovation approaches না, outstanding research activities no, কমিউনিটি লিডারশিপ, কমিউনিটি লিডারশিপের জন্য এই রেমন ম্যাগসেসে পুরস্কারটা দেয়া হয়। ঠিক আছে, কমিউনিটি লিডারশিপের জন্য রেমন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়ে থাকে। পরের প্রশ্নে যাই। ইন ইন বাংলাদেশ দ্য ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড ফর ওমেন এন্ড সিনিয়র সিটিজেন অ্যাবাভ, আচ্ছা, নারী এবং বয়স্ক নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা কত জানতে চেয়েছে। ঠিক আছে, নারী আর বৃদ্ধদের জন্য, হ্যাঁ, 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা, বলতে হবে নারী এবং বৃদ্ধ ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা কত, বলো। আমরা জানি নারী এবং 65 বছরের ঊর্ধ্বে বৃদ্ধদের জন্য করমুক্ত আয়সীমা হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত। 4 লাখ টাকা পর্যন্ত আয় করলে তাদেরকে কোনো কর দিতে হবে না, নচেত তাদেরকে কর পরিশোধ করতে হবে। এরপরে দেখো, উত্তরা গণভবন নোন অ্যাজ এ স্টেট রাজবাড়ি ডিউরিং দ্য ব্রিটিশ অ্যান্ড পাকিস্তান পিরিয়ড ইজ লোকেটেড নিয়ার, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন, হ্যাঁ, যেটা আসলে দীঘাপতিয়ার, হ্যাঁ না, রাজবাড়ি নামে পরিচিত ছিল, হ্যাঁ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? পাবনা, নাটোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ। উত্তরা গণভবন হচ্ছে নাটোরে অবস্থিত, তাই না? উত্তরা গণভবন হচ্ছে নাটোরে অবস্থিত। পরের প্রশ্ন, ব্রেইল ডিভাইসেস আর স্পেসিফিকলি ডিজাইন ফর, ব্রেইল ডিভাইস, ব্রেইল, ব্রেইল হচ্ছে অন্ধদের জন্য, ব্রেইল হচ্ছে অন্ধদের জন্য লিখন পাঠন পদ্ধতি আর কি। পিপল হু আর ব্লাইন্ড অ্যান্ড লিভিং উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং লস অর ডিফনেস, হিয়ারিং লস অর ডিফনেস, deafness, people who have অস্টিওমেলাসিয়া ডিজিজ না, এটা হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড লিভিং উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, যারা অন্ধ অথবা মানে চোখে ঠিক মতো দেখতে পায় না, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে যাদের, তাদের। দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যাডপ্টেড অন 12 ডিসেম্বর 2015 ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি অন, কিসের উপর প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে স্বাক্ষর করা? কিসের উপর চুক্তি? আমরা জানি এটা ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। প্যারিস চুক্তি যেটা, এটা ক্লাইমেট চেঞ্জের জন্য করা হয়েছিল, যেটা থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আবার এইখানে যুক্তরাষ্ট্র এই প্যারিস এগ্রিমেন্টে যুক্ত হয়েছিল। হ্যাঁ, এটা আমরা জানি, ওটা ঠিক আছে।
এইবার এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। হোয়ার ইজ দা হোয়ার ইজ দা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলওর হেডকোয়ার্টার কোথায়? আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আবারও সংস্থার সদর দপ্তর থেকে আসা প্রশ্ন, সংস্থার সদর দপ্তর থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, আবারও প্যারিস ফ্রান্স, ফ্রান্সের প্যারিসে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, সুইজারল্যান্ডের জেনেভাতে, ইতালির রোমে। আইএলওর সদর দপ্তর কোথায়? আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলওর সদর দপ্তর কোথায়? আইএলও হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত আইএলও হেডকোয়ার্টার। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, এই আয়তনে সবচেয়ে বড় দেশ, আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? চায়না, রাশিয়া, কানাডা, হ্যাঁ, তারপরে কে আছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোনটা আয়তনে সবচেয়ে বড় দেশ বিশ্বের? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটা? লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের একটু সহজ প্রশ্নগুলোর অন্তত উত্তর দিতে দিই, তাও তো তোমরা দিলে পারো। দেখো, লার্জেস্ট কান্ট্রি হচ্ছে রাশিয়া। তোমরা দেখেছো যে ওয়ার্ল্ড ম্যাপের একটা বড় জায়গা জুড়ে রাশিয়া মাথার উপরে বসে আছে, তাই না? এটাই হচ্ছে লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখি, দাস্তেমার্গ, অলসো নোন অ্যাজ দ্য ডেজার্ট অফ ডেথ, ডেথ ইজ ইন, কোন জায়গায় দাস্তেমার্গ, কোন জায়গায়? হ্যাঁ, ডেজার্ট অফ ডেথ, দাস্তেমার্গ কোন জায়গায়? নামিবিয়া, নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকাতে তো জীবনেও না। হ্যাঁ, নামিবিয়াতেও হওয়ার কথা না, কারণ এই দাস্তেমার্গ যে শব্দটা, এই দাস্তেমার্গ, এটা তো আসলে হবে কিসে, মানে হবে হয় এটা আরবি অথবা ফার্সি শব্দ হইতে পারে। তাইলে এখানে আফগানিস্তান আর পাকিস্তান থাকলো। আমরা জানি পাকিস্তানের ভাষা হচ্ছে কি, উর্দু। আর এই ফার্সির কাছাকাছি পশতু ভাষা হচ্ছে আফগানিস্তানের। কাজেই এই দাস্তে মার্গ হচ্ছে কোন জায়গায়? আফগানিস্তানের। ডেজার্ট অফ ডেথ বা দাস্তে মার্গ, এটা হচ্ছে আফগানিস্তানের। পরের প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট কার ওয়াজ পারচেজড বিডিটি 4 লাখ এন্ড সোল্ড ফর বিডিটি 3,20,000? তার মানে 4 লাখ টাকায় কিনা যদি 3,20,000 টাকায় বেচা হয়, তাইলে ডিসকাউন্ট যে দেয়া হইলো, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়া হইলো? 40,000 টাকার, মানে মোট 80,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই না? আমরা বুঝতে পারতেছি 80,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 40,000 টাকায়, মানে 4 লাখ টাকায় কিনা, 3,20,000 টাকা বেচা, তাইলে 80,000 টাকা ডিসকাউন্ট। তাইলে 80,000 টাকা, 80,000 টাকা 40,000 টাকা, মানে 4 লাখ টাকার কত পার্সেন্ট? বলো। খুব সহজ, 80 দিয়া 4 লাখে ভাগ করবা। ঠিক আছে, করলে কি পাওয়া যায়? 5 পাওয়া যায়। তাইলে এই যে 5 পাওয়া গেল, এই 5 রে দিয়া 100 রে ভাগ করবা, করলে পাওয়া যাবে 20। ঠিক আছে, তাইলে এটা হইব কত? 20%। তার মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল কত? 20% দেওয়া হয়েছিল। এইটাই তোমরা ঐকিক নিয়মে, ওই যে করে না যে শতাংশের যে অঙ্কগুলা করে, এমনিই করে সূত্র বসায়। ঠিক আছে, তো এটা খুব সিম্পল, যে 4 লাখ টাকায় কিনছে, 3,20,000 টাকায় বেচছে, মানে 80,000 টাকা ডিসকাউন্ট দিছে। তাইলে 4 লাখ টাকার কত পার্সেন্ট হচ্ছে, মানে 80,000 টাকা? 4 লাখ টাকার 4 লাখ এর 80/100, সোজা কথা। ঠিক আছে, তাইলে আসবে কত? আসবে হচ্ছে 20%। ওকে। ইন 1998, অমর্ত্য সেন, 1998, অমর্ত্য সেন রিসিভড দ্য নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ফর হিজ কন্ট্রিবিউশনস টু। 1998 সালে অমর্ত্য সেন যে নোবেল মেমোরিয়াল প্রাইজ পায়, এটাও প্রাইজ থেকে আসা প্রশ্ন, নোবেল থেকে আসা প্রশ্ন। ইকোনমিক সায়েন্সের উপর, অর্থনৈতিক বিজ্ঞানের উপর পায়। জেনারেল ইকোনমিক ইকুইলিব্রিয়াম থিওরি, থিওরি অফ মানি, কনজাম্পশন অ্যানালাইসিস, ওয়েলফেয়ার ইকোনমিক্স। কিসের কারণে অমর্ত্য সেন এই এই ইকোনমিক সায়েন্সে নোবেল পুরস্কার পায়? অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিল হচ্ছে দুর্ভিক্ষ ও দারিদ্র্যের অর্থনীতি নিয়ে গবেষণা করার কারণে। তার মানে সেটা হচ্ছে মূলত ওয়েলফেয়ার ইকোনমিক্স। সেটা মূলত কি?
সেটা মূলত হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স বা দুর্ভিক্ষ দারিদ্র্যের অর্থনীতি নিয়ে গবেষণার কারণে। পরের প্রশ্ন দেখি, হুইচ কান্ট্রি র্যাঙ্ক ফার্স্ট ইন সাউথ এশিয়া ফর জেন্ডার প্যারিটি ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024? ঠিক আছে, বলছে যে কোন দেশ র্যাঙ্ক ফার্স্ট ইন সাউথ এশিয়া ফর জেন্ডার প্যারিটি, জেন্ডার সমতায়, হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ কোন দেশ কি হয়েছে, প্রথম হইছে কোন দেশ প্রথম হইছে সেটা জানতে চাইছে। ঠিক আছে, কত 2024 সালে এই যে ডাব্লিউএফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মানে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ প্রথম হয়েছে কোন দেশ? এটা হয়েছে কোন দেশ? বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ হয়েছে। ওকে, সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন, হুইচ অ্যামাং দা ফলোইং ইজ নট আ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট অফ বাংলাদেশ? বাংলাদেশের জিআই পণ্য নয় কোনটি? নকশি কাঁথা, রাজভোগ, ক্ষীরসাপা, তাম, কাটারিভোগ চাল। ক্ষীরসাপা, তাম, কাটারিভোগ চাল, এই দুইটা তো অবশ্যই জিআই পণ্য। ঠিক আছে, তারপরে হচ্ছে পাবনার রাজভোগ, জামালপুরের নকশিকাঁথা। জামালপুরের নকশিকাঁথা তো রিসেন্টলি হয়েছে, পাবনার রাজভোগ এখনো হয় নাই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখানে কি সঠিক উত্তর। দা রুফ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ছাদ বলা হয় দ্য আল্পস, দ্য আন্দিজ, দ্য আলপাইনস, দ্য পামির প্ল্যাটো। এই যে পামির মালভূমি যেটা আছে, এই পামির মালভূমিকে বলা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ। পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে জানতে চেয়েছিল যে পৃথিবীর ছাদ বলা হয় কোনটাকে। এবার দেখো, আমরা যদি একটু টপিক ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ করি, আমরা দেখবো এখানে সাম্প্রতিক এসেছে 10টার মতো, আইসিটি এসেছে 2টা, অর্থনীতি থেকে এসেছে 4টা, মহাকাশ থেকে এসেছে একটা প্রশ্ন, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 4টা, ভৌগোলিক উপনাম থেকে একটা, জাতীয় বিষয়াবলী একটা, পদক পুরস্কার 2টা, খেলাধুলা থেকে 2টা, সংস্থা থেকে 2টা, চুক্তি থেকে 2টা, পরিবেশ জলবায়ু থেকে কমপক্ষে একটা, প্রত্নতত্ত্ব থেকে 2টা, ভূগোল থেকে একটা। তাহলে এভাবেই কিন্তু এফএডাব্লিউএস এর প্রশ্ন নর্মালি হয়ে থাকে। সেইখানে কিছু আইকিউ এর কোশ্চেন থাকে, কিছু হচ্ছে আন্তর্জাতিক যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো থাকে, এবং সাম্প্রতিক থেকে এখানে বেশ অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিক থেকে এফএডাব্লিউএস এ আসে। তবে এফএডাব্লিউএস বলো বা বিইউপির কোশ্চেন প্যাটার্ন বলো, কোনো কালে একদম সেম টু সেম একই রকম হয় না। তবে এগুলোর আলোকে যদি আমরা একটু সাজেশনস দিতে যাই, তাহলে তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে যে টপিক গুলো, সেগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয়টা। তোমরা জানো যে সাম্প্রতিক নিয়ে আমরা প্রত্যেক বছরই আলাদা কিছু আয়োজন করে থাকি। আমাদের একটা সাম্প্রতিক বইও বের হয়। ঠিক আছে, এরপরে দেখো আন্তর্জাতিক চুক্তি, সংস্থা, গাণিতিক বুদ্ধিমত্তা, আইসিটি, অর্থনীতি, ইতিহাস, পদক পুরস্কার, খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা এবং ভূগোল। এই টপিক গুলো, এই সাজেশনস গুলো আমাদেরকে একটু এই টপিক গুলো ভালো করে এফএডাব্লিউএস এর আগে পড়তে হবে। কারণ এই প্রত্যেকটা টপিক থেকে একাধিক প্রশ্ন, এমনকি 5-এরও অধিক প্রশ্ন এসেছে বেশিরভাগ থেকে। কাজে এগুলো আমাদের খুব ভালো করে পড়লে আশা করি বিইউপি এফএডাব্লিউএস এর জন্য আমাদের প্রস্তুতিটা একটা লেভেলে, একটা পর্যায়ে পৌঁছে যাবে। তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাস করেছো কষ্ট করে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে ঠিকঠাক মতো ক্লাস নিতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী দিনের ক্লাসগুলো আরো প্রাণবন্ত, আরো সুন্দর, আরো উপভোগ্য হবে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।